ডিয়ার লার্নার্স, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবোর্ড। আর্থার রিমবোর্ডের লেখা একটি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো আর্থার রিমবোর্ড এই কবিতাটা লিখেছিলেন একটি যুদ্ধের প্রেক্ষাপটে। যখন জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধে এক মৃত সৈনিকের মৃতদেহ পড়ে থাকতে তিনি দেখেন। সেই সৈনিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার যে মর্মান্তিক অভিজ্ঞতা, তা এই কবিতায় তিনি প্রকাশ করেছেন। এবং রিমবোর্ড তিনি তার এই কবিতাটি একটু নতুন স্টাইলে লিখেছে। তোমাদের এখানে একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে যে তার কবিতা লেখার স্টাইলটা কি আছে। সেটা হলো যে তিনি একটা ফ্রি ভার্সে লিখেছেন। আমরা আগে দেখেছি পেত্রাকান মডেলে সনেট লিখেছেন, এটা ফ্রি ভার্সে একটা সনেট লেখা, ফ্রি ভার্স। পেত্রাকান মডেলে কি হয়েছে, প্রথম 8 লাইন যেটাকে বলছি অক্টেভ, পরের 6 লাইনকে বলছি সেস্টেড। এখানে কিন্তু প্রথমে তোমরা দেখতে পাবে প্রথম কবিতায় প্রথম 4 লাইন করে দুটো স্ট্যান্জা আছে এবং পরবর্তীতে 3 লাইন 3 লাইন করে দুটো স্ট্যান্জা আছে। এটাকে একটা ফ্রি ভার্স বলা হয়। তার সমসাময়িক অনেক কবিরা এই ফ্রি ভার্সে লিখেছিলেন, তার মধ্যে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কবি, যিনি ফ্রি ভার্স লিখেছিলেন। এবং তার লেখনীর মধ্যে এক মারাত্মকভাবে তিনি যে একজন ট্যালেন্টেড পোয়েট ছিলেন তা প্রকাশ পায়। তো চলো এই কবিতাটি শুরু করা যাক। A small green valley where a slow stream flows. কবি এখানে বলছেন একটি ছোট্ট সবুজ উপত্যকা, where a slow stream flows. স্ট্রিম মিন্স মানে ছোট নদীকে বলা হচ্ছে। স্ট্রিম মানে ছোট্ট নদী। রিভিউলেট যেটাকে বলা হয়। তো একটা ছোট্ট নদী বয়ে চলেছে একটা সবুজ ছোট্ট উপত্যকার মধ্য দিয়ে, একটা ছোট্ট নদী বয়ে চলেছে। and leaves long strands of silver on the bright grass. leaves মানে ত্যাগ করে যাওয়া, ছেড়ে যাওয়া। long strands, strands কথার মানে হলো এখানে লাইনস। এখানে কবি বলছেন এই যে ছোট্ট নদীটি যেটাকে বলছে রিভিউলেট বা ছোট নদী, স্ট্যান্ডস মানে এখানে লাইনস, আবার স্ট্যান্ডস মানে ব্যাংকস হয়, তীর হয়। লং স্ট্যান্ডস অফ সিলভার, রূপোর লাইন, তার মানে রূপলি লাইন, একটা লম্বা রূপলি লাইন ছেড়ে যাচ্ছে অন দ্য ব্রাইট গ্রাস, সেই উজ্জ্বল ঘাসের উপর। তার মানে কবি এখানে বলতে চাইছেন, খুব সুন্দরভাবে এখানে এক প্রকৃতির শোভা তিনি বর্ণনা করেছেন। বলছে যে উপত্যকার মধ্য দিয়ে যে একটা ছোট নদী ধীরে ধীরে বয়ে চলেছে, সেই নদীতে বয়ে চলার ফলে তার মধ্যে যে ফোম উৎপন্ন হচ্ছে অর্থাৎ ফেনা, সেই ফেনা কি করছে না, সেই নদীর জলে স্নাত যে ঘাস, সেই সতেজ ঘাসের উপরে সেই যখন ঘাসগুলোকে ভিজিয়ে ছোট্ট নদী চলে যাচ্ছে, নদীর জল চলে যাচ্ছে, তখন কি হচ্ছে না, তার যে ফেনা উৎপন্ন হওয়া, পাহাড়ের উপর থেকে নদী যেহেতু ধীরে ধীরে বয়ে চলেছে, সেই তার ফলে যে ফেনা উৎপন্ন হচ্ছে ফোম, সেই সাদা সাদা সেই ফেনাগুলোকে ঘাসের উপরে সে ছেড়ে যাচ্ছে। তাই জন্য কবি এখানে বলছেন যে এটা একটা, তাই দেখে যেন কবির মনে হয়েছে যেন এটা একটা যেন রূপলি একটা লাইন ফেলে যাচ্ছে ঘাসের উপর দিয়ে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। মাউন্টেন টপ মানে পর্বতের চূড়া, পিক অফ দ্য মাউন্টেন। স্ট্রিম, স্ট্রিম মানে স্রোতের মতো আসা, যেটাকে বলা হচ্ছে স্ট্রিম মানে এখানে স্রোতের মতো স্লোলি ফ্লোস। কি ফ্লোস না, দ্য সানস রেজ, সূর্যের রশ্মি। এখানে সূর্যের রশ্মি পর্বতের চূড়া থেকে যেন স্রোতের মতো আস্তে আস্তে প্রবেশ করছে। কবি এখানে ছোট্ট নদীর সঙ্গে সূর্যরশ্মির, এখানে যে সূর্যরশ্মি ফল হচ্ছে সেটাকে অপরূপ ভাবে বর্ণনা করেছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে মানে এখানে দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হলো মিন্স স্মল ভ্যালি, অর্থাৎ এখানে বলা হচ্ছে ভ্যালিস
স্মল ভ্যালিস দ্যাট লাইজ বিটুইন দ্য মাউন্টেন, দুটো পর্বতের মাঝখানে নিচু জায়গা, সেটাকে বলা হচ্ছে উপত্যকা। সেই ফাঁকা জায়গা পূর্ণ করছে কোনটা? দে মানে এখানে দ্য সানস রেস, যেন এখানে সূর্য রশ্মির মধ্যে যেন প্রাণ আরোপ করেছেন কবি এখানে। তাই বলা হচ্ছে যে সানস রেস ফিল দ্য হলো ফুল অফ লাইট। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। কবি বলছেন একটি সৈনিক যে খুব অল্প বয়স, ভেরি ইয়াং, সে মুখ হা করে শুয়ে আছে, একটা এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার নিচে ফান গাছের একটা তৈরি বালিশ আছে, সেই বালিশের উপরে সে মাথা দিয়ে শুয়ে আছে, অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছে। তাহলে এখানে কবি বলছেন যে সম্ভবত সে ক্লান্ত হয়ে ওই বালিশের উপরে মাথা দিয়ে এই প্রকৃতির অপরূপ শোভার মধ্যে সে ঘুমিয়ে পড়েছে। কবি এখানে বলছেন খুব ক্লান্ত, তাই স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে তার হাত পা ছড়িয়ে, আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড় গুল্ম উদ্ভিদ যেটাকে বলা হয়, তার মধ্যে সেই ভারী গুল্ম ঝোপঝাড়ের মধ্যে শুয়ে আছে। এইখানে পেল দুটো ওয়ার্ড, আন্ডারগ্রোথ কোনো ঝোপঝাড় গুল্ম জাতীয় কোনো উদ্ভিদের মধ্যে একজন জীবিত মানুষ শুয়ে থাকতে পারে না। এইখানে প্রথম কবি একটা হিন্টস দিলেন যে আর এই যে স্ট্রেসড হাত পা ছড়িয়ে, ইট ইজ নট নর্মাল, ইট ইজ নট নর্মাল ফর এ অ্যালাইভ ম্যান। তাই জন্য বলা হচ্ছে এখানে যে স্ট্রেসড হাত পা ছড়ানো এবং আন্ডারগ্রোথ এই দুটি শব্দ দ্বারা এটা কিন্তু বুঝিয়েছে যে সে কিন্তু সৈনিকটি কিন্তু নর্মাল যেমন তেমন নয়। এখানে পেল ইন হিজ অফ, পেল দ্য ওয়ার্ড বিবর্ণ, অর্থাৎ এখানে ব্লাডলেস রক্তহীন, বিবর্ণ সেই সৈনিক, ওয়ার্ম গ্রিন সানসব্বে, সে কোথায় শুয়ে আছে না উষ্ণ সবুজ রৌদ্র স্নাত, সানসব সান বেড, সূর্যের রশ্মি দ্বারা স্নাত যে বেড বিছানা সেটাকে বলা হচ্ছে সানসব। সেই রৌদ্র স্নাত বেডে সবুজ উষ্ণ সবুজ রৌদ্র স্নাত বেডের উপরে বিবর্ণ হয়ে সে কিন্তু ঝোপঝাড়ের মধ্যে হাত পা ছড়িয়ে সে শুয়ে আছে। এইখানে কবি প্রথম হিন্ট দিলেন যে এই সৈনিক তিনি সম্ভবত জীবিত নেই। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লেপ, তার পা গুলি ফুলের মধ্যে রেখে সে ঘুমিয়েছে। সেকেন্ড হিন্ট এখানে আমরা পেয়ে গেলাম। কবি বলছেন যে সৈনিক তার ফুলের মধ্যে পা রেখেছে। আমরা নর্মালি কি দেখি যে যখন মানুষ মারা যায়, সেই মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে তাকে ফুল দিয়ে সাজানো হয়, তার পায়ে বা মাথার দিকে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়। কবি এখানে সেই হিন্টটাই দিয়েছেন যে সে ঘুমিয়ে আছে ফুলের মধ্যে পা দিয়ে, তার মানে সেই সৈনিক মারা গেছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গায়েল, তার হাসি, তার যে মৃদু হাসি, সেই হাসিটা একটা শিশুর হাসি, একেবারে জেন্টল মৃদু, উইদাউট গাইল কোন রকম ছল চাতুরিহীন, উইদাউট এনি প্রিটেন্স কোন রকম ছল চাতুরিহীন। কবি এখানে বলছেন তার হাসিটা একটা সৈনিকের একটা শিশুর হাসির মতো, তার মধ্যে কোনো ছল চাতুরি নেই। অর্থাৎ আফটার ডেথ, মৃত্যুর পরে এখানে এই যে কবি এখানে ইনফ্যান্ট স্মাইলের কথা বলেছেন, যে হাসির মধ্যে কোনো ছলচাতুরি নেই। নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি এখানে ভাবছেন সম্ভবত সে হয়তো বেঁচেও থাকতে পারে, তাই জন্য প্রকৃতির কাছে তিনি বলছেন যে প্রকৃতি তাকে উষ্ণ রাখো তাকে, তার ঠান্ডা লেগে যেতে পারে। কারণ ভাবছেন উনি যে সম্ভবত প্রচন্ড শীতের প্রকোপে সে ক্লান্ত হয়ে মনে হয় সে এখানে এইভাবে শুয়ে আছে। তাই প্রকৃতিকে বলছে তাকে ঠান্ডা লেগে যেতে পারে, তাকে উষ্ণ রাখো। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, বলছে গুঞ্জরিত যে পতঙ্গ দল আছে, সেই গুঞ্জরিত পতঙ্গ দল গুনগুন করে যেসব পতঙ্গ, তাদের বলা হচ্ছে হামিং ইনসেক্টস। তার বিশ্রামকে ব্যাঘাত ঘটাতে দিও না, তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে দিও না। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমিয়ে আছে রৌদ্র কিরণের মাঝখানে।
ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, শান্তিতে তার একটা হাত বুকের উপরে রেখে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, কবি এবারে চমকে উঠেছেন এবং সমস্ত রিডারকে চমকে দিয়েছেন যে তার পাশে একটা পাশে দুটো লাল গর্ত। এটা ইন্ডিকেট করছে টু রেড হোলস মানে এই ইট ইজ দ্য হোলস অফ বুলেট, বুলেটের দুটি গর্ত এখানে, যে এবং যেখান থেকে রেড হোলস লাল গর্ত তার কারণ হচ্ছে সেখান থেকে রক্ত নিঃসৃত হয়েছে, রক্ত নিঃসৃত হয়ে তার শরীর বিবর্ণ হয়ে গেছে, অর্থাৎ সৈনিকটি মারা গেছে, অর্থাৎ সৈনিকটি মারা গেছে। তাই কবি এখানে বলছেন যে টু রেড হোলস, এখানে তোমাদের শেষ দু লাইন খুবই ইম্পর্টেন্ট, এটা তুলে কোয়েশ্চেন হয় অনেক সময়। নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, এটা। তারপরে এই যে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টল উইদাউট গাইল, এগুলো তুলে কোয়েশ্চেন হয়। আর এই কবিতার যে সমস্ত সম্ভাব্য প্রশ্ন এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকে এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। থ্যাংক ইউ।